ইরানের ক্ষমতার কেন্দ্রে কিন্তু একটা বিরাট নাটকীয় পরিবর্তন ঘটে গেল। বাবার হত্যাকাণ্ডের পর তার জায়গায় ক্ষমতায় এলেন ছেলে মুজতবা খামেনি। তো প্রশ্ন হল, কিভাবে ঘটল এই পালাবদল, আর এর পরিণতিটাই বা কি হতে পারে? চলুন আজ এই বিষয়টা একটু বিস্তারিতভাবে দেখা যাক। ব্যাপারটা শুনতে খুব সহজ, তাই না? ছেলে তার বাবার জায়গায় এলেন। কিন্তু যখন আমরা ইরানের কথা বলছি, তখন এই সাধারণ ঘটনাটাও আর সাধারণ থাকে না। এর পেছনে আছে একটা রক্তক্ষয়ী চক্রান্তের গল্প আর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির সেই জটিল অঙ্ক। আর এই সব জটিলতার মূলে রয়েছে একটা হত্যাকাণ্ড। ভাবুন তো, এমন একটা হামলা যেটা শুধু ইরানের সর্বোচ্চ নেতার জীবনই কেড়ে নেয়নি, বরং পুরো মধ্যপ্রাচ্যকে একটা নতুন সংকটের একেবারে দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে। চলুন খুব সংক্ষেপে গত 10 দিনের ঘটনাগুলো একবার দেখে নিই। 28শে ফেব্রুয়ারি সর্বোচ্চ নেতা আলী খামেনেই নিহত হলেন। এরপর 8 মার্চ বৈঠকে বসল বিশেষজ্ঞ পরিষদ, আর তার ঠিক পরের দিনই মানে 9 মার্চ ঘোষণা করা হল নতুন নেতার নাম মোজতবা খামেনি। চিন্তা করুন, মাত্র 10 দিনের মধ্যে ইরানের ক্ষমতার ভরকেন্দ্রটা পুরোপুরি বদলে গেল। তো স্বাভাবিকভাবেই প্রথম প্রশ্নটা আসে যে, এই যে ক্ষমতার পালাবদলটা হলো, এর পেছনে প্রক্রিয়াটা আসলে কি ছিল? কি এই নতুন সর্বোচ্চ নেতা, আর কারা তাকে এই পদে বসালো? দেখুন, ইরানের ক্ষমতার কাঠামো বুঝতে হলে অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদের ভূমিকাটা বোঝা খুব জরুরি। এই ভীষণ শক্তিশালী ধর্মীয় পরিষদটাই দেশের সর্বোচ্চ নেতাকে বেছে নেয়, আবার তার কাজের ওপর নজরও রাখে। এক কথায় বলতে গেলে ইরানের ভাগ্য নির্ধারকদের মধ্যে এনারাই অন্যতম। আর এই বিশেষজ্ঞ পরিষদই তাদের বিবৃতিতে জানিয়েছে যে, নির্ভুল ও ব্যাপক বিবেচনার পরে তারা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে দেশের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে। খেয়াল করুন, এই নির্ভুল ও ব্যাপক শব্দগুলো ব্যবহার করার একটা কারণ আছে। তারা আসলে এটাই বোঝাতে চাইছে যে এই সিদ্ধান্তটা হুট করে নেওয়া হয়নি। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, কেন এত তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নিতে হলো? এর উত্তরটা পেতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই ভয়ঙ্কর ঘটনায়, যা এই ক্ষমতার পালাবদলটাকে একরকম অনিবার্য করে তুলেছিল। ঘটনাটা ঘটেছিল 28শে ফেব্রুয়ারি। তেহরানের ওপর নেমে এসেছিল এক ভয়াবহ বিমান হামলা, আর বলা হচ্ছে এই হামলা চালিয়েছিল যৌথভাবে আমেরিকা আর ইসরায়েল। শুধু যে 1989 সাল থেকে ক্ষমতায় থাকা সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছিলেন তাই নয়, এই হামলায় মোজতবা খামেনের নিজের বোনসহ পরিবারের আরও কয়েকজন সদস্যও প্রাণ হারান। মানে এটা একই সাথে একটা রাষ্ট্রীয় এবং একটা গভীর ব্যক্তিগত বিপর্যয় ছিল। তো এবার আসা যাক মূল ব্যক্তির কথায়। কে এই নতুন নেতা, যিনি এতদিন পর্দার আড়ালে থেকে হঠাৎ করে একেবারে ক্ষমতার কেন্দ্রে চলে এলেন? মোজতবা খামেনি বয়স 56। তার জীবনটা কিন্তু বেশ বৈচিত্র্যময়। একদিকে তিনি ইরান-ইরাক যুদ্ধের একজন সৈনিক ছিলেন, আবার অন্যদিকে কোম শহরের পবিত্র ধর্মীয় শিক্ষা কেন্দ্রে পড়াশোনাও করেছেন। কিন্তু তার পরিচয়ের সবচেয়ে বড় দিকটা হল ইরানের নিরাপত্তা আর গোয়েন্দা সংস্থাগুলোর সাথে তার গভীর যোগাযোগ। আর ঠিক এই কারণেই তিনি ক্ষমতার ভেতরে একটা অদৃশ্য শক্তি হয়ে উঠেছিলেন। মানে তিনি ছিলেন সেই মানুষটা যিনি কখনো লাইমলাইটে আসেননি, কিন্তু পর্দার পেছন থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। ইরানের মিলিটারি আর ইন্টেলিজেন্স সার্কেলে তার নামটা বেশ সমীহের সাথে নেওয়া হতো। বলা যায় সত্যিকারের ম্যান ইন দ্য শ্যাডোজ। এখন কথা হচ্ছে, পর্দার আড়ালের এমন একজন মানুষ যখন সরাসরি ক্ষমতার শীর্ষে চলে এলেন, তখন দেশের ভেতর থেকে প্রতিক্রিয়াটা কেমন ছিল? ইরান কি তাকে মেনে নিল? সবার আগে এগিয়ে এলো ইরানের সশস্ত্র বাহিনী। তাদের বার্তাটা ছিল একেবারে পরিষ্কার, আমরা আমাদের শেষ নিঃশ্বাস আর শেষ রক্তবিন্দু দিয়ে নতুন নেতার নির্দেশ পালন করব। মানে এই একটা বাক্যেই মিলিটারির কমপ্লিট সমর্থনটা স্পষ্ট হয়ে গেল। আর শুধু মিলিটারিই নয়, এরপর দেশের ক্ষমতার প্রায় সব বড় বড় স্তম্ভ থেকেই সমর্থন আসতে শুরু করল। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি, পার্লামেন্টের স্পিকার, জাতীয় নিরাপত্তা সচিব সবাই একে একে নতুন নেতার প্রতি আনুগত্যের শপথ নিলেন। এর মাধ্যমে আসলে একটাই বার্তা দেওয়া হচ্ছিল, ইরান ঐক্যবদ্ধ। একই সাথে রাষ্ট্রীয় মিডিয়াগুলো কিন্তু বসেছিল না। তারা তেহরানের রাস্তায় মানুষের আনন্দ উৎসবের ছবি দেখাতে শুরু করল, আর এটাকে জাতীয় সংহতির প্রতীক হিসেবে তুলে ধরল।
চেষ্টাটা ছিল দেশের ভেতরে আর বাইরে দুই জায়গাতে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে পুরো জাতি ঐক্যবদ্ধ এবং এই পরিবর্তনে তারা বেশ খুশি। আচ্ছা, এটা তো গেল দেশের ভেতরের কথা, কিন্তু দেশের বাইরে এর প্রভাবটা কি? আন্তর্জাতিক মহলে এর তাৎপর্যটা কি হতে পারে? মানে এর পর কি হবে? এখানে কিন্তু দুটো একদম ভিন্ন ছবি দেখা যাচ্ছে। একদিকে ইরান বলছে এই নেতৃত্ব পরিবর্তনটা তাদের শত্রুদের জন্য একটা দাঁত ভাঙা জবাব, আর নতুন নেতা হলেন প্রতিরোধের নতুন কাণ্ডারি। আর অন্যদিকে ওয়াশিংটন আর তেল আভিভ, যারা সরাসরি সংঘাতে জড়িত, তারা এই নতুন নেতৃত্বের কড়া সমালোচনা করছে। এই যে দুই বিপরীত মেরুর অবস্থান, এটাই যেন ভবিষ্যতের সংঘাতের একটা ইঙ্গিত দিয়ে রাখছে। তাহলে ইরানের জন্য একজন নতুন নেতা এলেন, কিন্তু প্রশ্নটা হলো, এটা কি শুধু ইরানের জন্য, নাকি পুরো বিশ্বের জন্যই একটা নতুন অধ্যায়ের সূচনা? এই পরিবর্তনটা কি একটা নতুন, আরও অনিশ্চিত ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটা আসলে এক আসন্ন ঝড়ের পূর্বাভাস? এর উত্তরটা বোধহয় সময়ই বলে দেবে।